কিন্তু একরকম সেটা কিন্তু কয়েকটা 2টা দিনকে অন্তত পূরণ করেছে যে এই সময় কর্মসূচি এইটা, তারপরে এক দফা এবং তারপরে আপনারা ঢাকা মার্চের যে কর্মসূচি ঠিক অসহযোগ থেকে একেবারেই চূড়ান্ত কর্মসূচিতে চলে গেলেন, এটা কি হিসাব নিকাশ করে যে মোমেন্ট চলে এসছে? 4 তারিখে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে পুরো বাংলাদেশে বিক্ষোভ মিছিল এবং জনগণের অংশগ্রহণ, কারফিউ কারফিউ তখন ঘোষিত হয় না, কারফিউ 4 তারিখ বিকালে ঘোষিত হবে, সন্ধ্যায় ঘোষিত হবে। তো 4 তারিখে নামার পর দেখা গেল যে সরকার, যে আমরা অসহযোগের ঘোষণা দিলাম, আমরা সরকারকে আহ্বান জানালাম যে আর রক্তপাত না, আর কেরিং না, আমরা সরকারকে চাই সরকার চলে যাক, আমরা নতুন একটা সরকার এবং নতুন একটা বন্দোবস্তের দিকে যাব। তো এইটা তখনও সরকার মানে নাই। 4 তারিখে আমার যতটুকু জানা আছে অন্তত নিয়ারলি 100 মানে অ্যাক্টিভিস্ট অ্যান্ড মুভমেন্টে যারা ছিল তারা শহীদ হয়েছে। তো তখন আমাদের কাছে মনে হয়েছে এটা একটা শেষ পরিস্থিতি, মানে এটা আর মানে হাসিনা মানে ওই জায়গাতে আর নাই যে কোনো রকম কনসিডারেশন, যে এটা একটা মরণপণ লড়াই, এখানে কোনো অনারেবল এক্সিটের সুযোগ নেই। বা যে আমরা যে প্রথমে গণভবন প্রথম থেকেই তো একটা পরিকল্পনা ছিল সে বাংলা ব্লকের থেকেই, কিন্তু তারপরেও যখন হচ্ছে যে 3 তারিখও বাংলা মানে মানুষ বলছে যে চলেন গণভবনে যাই, কিন্তু আমরা আন্দোলনের বিভিন্ন স্তর থাকে, মানুষের চৈতন্যেরও স্তর থাকে, বা পাবলিক কতটুকু আসলে আমাদের সাপোর্টে আছে ওই সাপোর্টটাকে কতটুকু আমরা আর্টিকুলেট করতে পারবো সেটারও স্তর থাকে। তো আমরা মনে করছি যে ঠিক আছে 3 তারিখ আমরা ঘোষণা দিলাম, দেখি সরকার কনসিডারেট হয় কি না, কিন্তু কনসিডারেট তো হওয়ার প্রশ্ন আসে না হাসিনার কাছে। তো ওই দিন গুলি চলার পরে বিকালে যখন 5টার যখন ঘোষিত হলো যে 6টা থেকে কারফিউ, সন্ধ্যা থেকে কারফিউ শুরু হবে, তখন আমাদের বক্তব্য ছিল, আমরা যে যারা আলোচনা করছি এবং ওই সময় আমাদের এক বন্ধুর বাসায় আমরা অনেক লিডাররা ছিলাম, নাহিদ ছিল, তারপরে আমার বন্ধু আসাদ ছিল, তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি ছিল, আরও কয়েকজন ছিল। তখন আমরা বসে আলোচনা করলাম যে আমরা 6 তারিখের যে লং মার্চ, এই লং মার্চ আমরা 6 তারিখে রাখতে পারবো না। তখন আমরা হচ্ছে যে ওই 4 তারিখের সন্ধ্যায় আমরা মিটিংয়ে ডিসাইড করলাম যে তাহলে আমরা চলে আসি, মানে এটা আগায় নিয়ে আসি যে কাল পরশু হবে না, পরের দিন হবে। এটা আসিফ তো এটা ঘোষণা করলো, তখন আমরা একটা স্লোগান ঠিক করলাম যে আমি বললাম যে এটা এইভাবে দেওয়া যায় কিনা, যে ঢাকা আসো জনতা, চাটতে হবে ক্ষমতা। তো এটা কিছুটা হয়তো রিফ্রেশ করে তারা এটা দিল, এবং তখন আমরা ঠিক করলাম যে আসলে যদি সরকার দায়িত্ব ছেড়ে দেয় তখন আসলে কীরকম কী সরকার হবে। তো এটা ড্রাফটিংয়ের কাজ রাত্রে 4টা, এটা 4 তারিখ রাতে, 4 তারিখ রাতে আমরা ড্রাফটিংটা করছি, আমি পার্সোনালি করছি, বা আমার সাথে এই যে বিভিন্ন রাজনৈতিক দল, যেটা এখন বাংলাদেশে কোয়েশ্চেন আসে আর কি, এটা আমি মনে করি অহেতুক কোয়েশ্চেন, যে কার ক্রেডিট কত, কে কত কি করছে না করছে। এটা আসলে বাস্তবতা হচ্ছে এখানে সবগুলো পক্ষের, যেমন ওই দিন রাত্রে যদি আমি স্পষ্ট মনে করতে পারি যে ছাত্র শিবিরের একটা অংশের সাথে কথা হয়েছে, ফরাদ মজাহারদের সার্কেলের সাথে কথা হয়েছে, তারপরে আমাদের একজন ছাত্র ইউনিয়ন নেতা অনেক রায়ের সুবাদে আমরা হচ্ছে যে আনু মোহাম্মদ স্যার থেকে শুরু করে মানে হচ্ছে যে যত ধরনের বামপন্থী সার্কেলের সাথে কথা হয়েছে, মোস্তাইন জহির থেকে শুরু করে ওনাদের একটা সার্কেল, ওনাদের সার্কেলের সাথে কথা হয়েছে। তো এইটা খুবই মানে এক ধরনের অস্বাভাবিক, এবং আমি মনে করি যে এক ধরনের বাজে স্বভাব যে আমরা এটাকে এক জায়গায় কনফাইন করতে চাচ্ছি। ওই দিনটাতে আমি শুধু 4টা গ্রুপের কথা উল্লেখ করছি, আমি আরো এর বাইরেও ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রদল, ছাত্র শিবিরটা ছিল, ছাত্রদলের সাথেও প্রথম থেকে ছাত্রদলের সাথে এনগেজমেন্ট ছিল আসিফের, বিশেষ করে রাকিব ভাই যিনি আছেন ছাত্রদলের, ওনার সাথে ছিল, রাকিব নাসির ভাইয়ের সাথেও ছিল। তো এখন এখানে আসলে একা কেউ কিছু করে নাই, এখন একা কেউ সবকিছু করে ফেলছে। আমি আজকে স্লোগানটা লিখছি, আগের দিনের স্লোগানটা হয়তো আরেকজন লিখেছে, কিন্তু তারপরেও যখন আপনার উপর একটা আসলো, একটা হচ্ছে বাংলা ট্রিবিউন আপনাকে নিশানা করলো, যেটা হয়তো রাষ্ট্রযন্ত্রকে আপনাকে ধ্বংস করার ক্ষেত্রে ব্যবহৃত হতো, ভাগ্যিস তারা খুঁজে পায়নি, কিন্তু এরপরে আবার মাস্টারমাইন্ড কথাটা আসলো আপনার উপর, এটাকে আপনি কিভাবে দেখেন? মাস্টারমাইন্ড, আমি প্রথম থেকেই মাস্টারমাইন্ড শব্দটাই এইটা আসলে এক ধরনের আমি কি বলে, আমি তো বলছি এটা স্কেপগট করা, একটা স্কেপগট লাগে, একটা স্কেপগট খোঁজার চেষ্টা, কাউকে বলির পাঠা বানানো, কাউকে বলির পাঠা বানানোর দরকার ছিল, এবং কাউকে দেখিয়ে যে এই যে দেখেন সব কিছুর হোতাকে বের করছে, এবার তার মুখ দিয়ে কিছু বের করা, অথবা সে কি বলছে এটা একটু মিডিয়ার সামনে বলে এটাকে ডিরেল করা, এটাই ছিল সরকারের ওই সরকারের প্ল্যান। তো সব মিলিয়ে ওই মানে বয়ানটা, যেমন নাহিদ আমাকে খুবই স্পেসিফিকলি বলছে যে ভাই আমাকে যখন মারতেছিল ওরা তখন তারা এই শব্দটা ইউজ করছে। সো এই শব্দ আমি তো ওন করার প্রশ্নই আসে না, আই ডিজ ওন দিস ওয়ার্ডস ফ্রম ভেরি বিগিনিং, আমি তো এই শব্দ ওন করি না, বরং আমরা আমাদের
অবশ্যই কৌশল ছিল। বাংলাদেশে না, শুধু পুরো দুনিয়ার কোনো গণ অভ্যুত্থান, গণ আন্দোলন নাই যেখানে কোনো রকম পরিকল্পনা থাকে না, কোনো রকম কৌশল থাকে না। অবশ্যই কৌশল ছিল। আপনি 6 তারিখ থেকে 5 তারিখে প্রোগ্রামটা নিয়ে আসাও তো একটা কৌশলের অংশ। এই কৌশল যে 5-6 জন মানুষ ডিসাইড করলো, এবং 5-6 জন মানুষ ডিসাইড করার ক্ষেত্রে 5-6টা সার্কেলের সাথে কথা বলে একটা পরামর্শ ভিত্তিক একটা ডিসিশন নিল, সেটাকে আপনি অ্যাকনলেজ করবেন না? অবশ্যই করতে হবে। কিন্তু একই সাথে জনগণের যে লড়াই এবং জনগণের যে স্বতঃস্ফূর্ত লড়াই, যখন লিডাররা ছিল না, আমরা আত্মগোপনে ছিলাম, আন্দোলনের নেতৃত্বে তারা গুম ছিল, কেউ আত্মগোপনে ছিল, কেউ গ্রেপ্তার ছিল। এই সময়টাতে যাত্রাবাড়িতে যে মানুষগুলো নামছে, ওরা তো তাকায় থাকে না যে ওকে আমার লিডারকে। যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্ররা, হ্যাঁ, মাদ্রাসা ছাত্ররা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, দ্যাট ওয়াজ মানে আমাকে যদি জিজ্ঞেস করে, আমি তো ভাবি না প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নামবে, এবং এটার কোনো ক্রেডিট নেওয়া আমার দরকার নেই। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাদেরকে যে এনগেজ করা গেছে, যেই এনগেজ করুক না কেন, এটা হইতে পারে শিবির করছে, এটা হইতে পারে সাধারণ ছাত্ররা করছে, এটা হইতে পারে বিএনপির লোকরা করছে, যেই করুক না কেন, এটা তো আমাদের একটা কমন কজে কন্ট্রিবিউট করছে। সো এটা নিয়ে তো ক্রেডিট মানে একটা জিনিস যে তখন ওই আন্দোলনের সময় কেউ ক্রেডিট দাবি করে নাই, প্রথম 2-3 মাসও আসে নাই, কিন্তু একটা জিনিস তো দেখা গেল, যেটা আমারও মনে হয়েছিল ওই সময়, যে যখন যে কর্মসূচি, যে ডাকটা আসা দরকার, 5ই আগস্ট পর্যন্ত সব ঠিকঠাক মতো হচ্ছিল। এমনকি 6 তারিখের প্রোগ্রাম যদি একদিন আপনারা না পিছাতেন, ওই রাতে হয়তো অনেক মানুষ মারা যেত। না, সে তো মারা যেত। সেটা মারা যাওয়া শুরু হয়েছে 4 তারিখ সন্ধ্যা থেকে। আমি যদি ভুল না বলি, বাংলা মোটরে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ তো বলা যায় না, কিলিং হয়েছে। বাংলা মোটর থেকে কারণ বাজার, বাংলা মোটর থেকে কারণ বাজার, এই জায়গাটায় যথেষ্ট পরিমাণ কিলিংস হয়েছে 4 তারিখ সন্ধ্যায়। এবং আমাদের একটা প্রাইমারি ডিসিশন ছিল কারফিউ ভেঙে বের হইতে। যেমন আমরা যারা শাহবাগে ছিল তাদের কাছে এই মেসেজটা পাঠাইছি যে তোমরা একটা প্রতীকী কারফিউ ভেঙে বেরো, 6টা বাজে তো শেষ হবে, 6টা থেকে শুরু হবে, তোমরা 6:30 পর্যন্ত স্টে করো ক্যাম্পাসে এবং শাহবাগে। সরকার ইউজুয়ালি পুলিশ, আমরা মনে করি ক্যাম্পাসের ভিতরে গুলি করবে না, ফলে ক্যাম্পাসের সাইডটাতে তোমরা থাইকা প্রমাণ দেখা যাও যে তোমরা কারফিউটা ভঙ্গ করছো, তাহলে মানুষের কাছে একটা স্পিরিট যাবে। আমাদের পরামর্শ ছিল যে কারফিউটা প্রতীকীভাবে ভেঙে বের হয়ে তারপরে তোমরা রাত্রে আসো, আমরা আলোচনা করি কীভাবে কী করে। তো যেটাই হোক, রাত্রে তো ডিসকাশন হইলো, আমরা একটা খসড়া রেডি করলাম যে কী রকম সরকার হইতে পারে। ওখানে অবশ্যই আমি যেটা বললাম, সবগুলো পক্ষের সাথে আলোচনা হয়েছে এবং এখানে আমরা চেষ্টা করছি যে ইন্টিগ্রেট করার জন্য। ওই সময় অলরেডি কে সরকারে যাবে না যাবে, কারা সরকারের উপদেষ্টা হবে, এসব আলোচনা চলে আসছে। আমাদের 3 তারিখেই আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা আনবো। তারপর 4 তারিখে যখন আমি যেই মিটিংটার কথা বলতে, ওই সময়ে আলী রিয়াজ স্যারের সাথে কথা হচ্ছিল একটা গ্রুপের, আর একটা গ্রুপ ইউনূস স্যারের সাথে কথা বলছিল। আমি তখন আমার কাজ যেটা ছিল ড্রাফটিং আমি করতেছি বা সবগুলো পক্ষের সাথে আলোচনা করতেছি, তখন বোধহয় আসিফ বা নাহিদ বা কেউ একজন ইউনূস স্যারের সাথে কথা বলছে বা আলী রিয়াজ স্যারের সাথে কথা বলছে, বা অনেকের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং চলতেছে কি হইতে পারে বাংলাদেশের সরকার, কি হইতে পারে, কেমন হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকার, কারা কারা হইতে পারে।